আজকের যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। এবং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানেরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এক বৈঠকে তারা মিলিত হয়েছেন। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানানো যায় যে বৈঠকটি তারা শেষ করেছেন এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান তিনি, বা তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেন যে বৈঠকে প্রধান উপদেষ্টা আহ্বান করেননি, অর্থাৎ তিনি দাওয়াত দেননি, বরং তিন বাহিনীর প্রধানীরা নিজেদের উদ্যোগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা অংশ নেন। এখন কথা হচ্ছে তিন বাহিনী এত ওয়ারি কেন? তিনি বলেছেন যে তিন বাহিনীর প্রধান উপদেষ্টা বৈঠকের একটি সময়সূচি কিন্তু আগে থেকে নির্ধারণ ছিল। বৈঠকের আলোচ্য বিষয়টা আসলে কি ছিল? আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর সদস্য মোতায়েন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকা কথাটি নিশ্চিত আগে থেকে ছিল, বা তারা আরো নিশ্চয়তা নিয়ে নেন ডক্টর ইউনূস থেকে। তবে এই বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে এটা কিন্তু নিশ্চিত এখনো জানাতে পারেননি ওই কর্মকর্তা, কিন্তু বিষয়টি ছিল নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা। তার এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে, যেটা আমরা জানি যে এই বিষয়ে আলোচনা হয়েছে যে আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমে শুরু হতে যাচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে পুলিশ এবং আনসার বাহিনী পাশাপাশি সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে বলেও কিন্তু জানান। গত 20 অক্টোবরে নির্বাচন কমিশন জানিয়েছিলেন যে প্রায় 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য নির্বাচনে দায়িত্বে মোতায়েন করা হবে, নির্বাচনে দায়িত্বে মোতায়েন করা হবে। এর আগে গত 1 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কিন্তু যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু নির্বাচনের আগে স্পষ্ট কাঠামো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং তিন বাহিনী থাকবে সেটি নিশ্চিত করেছে। তিন বাহিনীর প্রধানদের এই বৈঠক নির্বাচনে প্রস্তুতি এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে বলে মনে করেন সংশ্লিষ্টরা এবং প্রত্যেকেই মনে করেন, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা এটা তো ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হাসিনার আমলে যেটা হয়নি সেটা এই নির্বাচনের মধ্য দিয়ে তারা সেটাকে খুব ভালোভাবে নিশ্চিত করতে চান। এখন যে বিষয়গুলো নির্বাচনে আসবে সবাই এবং নির্বাচন দিবে, দেওয়ার আগে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছাত্রদের সঙ্গে জনগণের সঙ্গে আসলে কি প্রমিস করা হয়েছিল? তিনি বলেছিলেন তখনই যে সংস্কার করে এবং শেখ হাসিনার বিচার সম্পূর্ণ করে কিন্তু নির্বাচন দিবে, কিন্তু আসলে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা থাকছে সেটি হচ্ছে বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা সহ নিয়ম কানুন বলেন এবং পরিস্থিতি বলেন কোনো কিছুই কিন্তু ঠিক নাই। আপনি দেখেন যেই আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনাকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা একটা সুন্দর একটা দেশ উপহার দিতে চাইছিলেন জনগণকে, কিন্তু সেটা আর হলো না। ডক্টর ইউনূস আমাদের স্বপ্নটা ভেঙে দিচ্ছে, যার কারণে এই জনগণ চায় যে খুব দ্রুত নির্বাচন দিতে, এবং শুধু জনগণ না, রাজনৈতিক ব্যক্তিবর্গরাও চায় যে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটি একটা রাজনৈতিক যে কোনো দলের হাতে যাক, সেটা বিএনপি হোক, জামাত হোক বা XYZ, আওয়ামী লীগ ছাড়া। তো এখন কথা হচ্ছে যে এই যাদের হাতে যাবে, বিশেষ করে যে দলগুলো আমরা প্রত্যাশা করি যে তাদের সাথে নির্বাচনে যাদের সাথে যাবে ক্ষমতা, তারা হয়তো বা আসতে পারে। মোস্ট প্রবাবলি বিএনপি প্রত্যাশা করে যে এই ক্ষমতার তারাই হস্তান্তর করবে দেশ থেকে, বা নির্বাচনের মাধ্যমে নিবে, তারাই নিবে, অন্য কেউ এখানে নাই। বিএনপি আর জামাত ছাড়া বর্তমান সময় অন্য কোনো কম্পিটিশন কোনো দলও নাই যে সেখানে অংশগ্রহণ করে ক্ষমতায় আসবে। তো সেই দিক থেকে অনেকে অনেক মন্তব্য করছে এই নির্বাচনকে নিয়ে। অনেকে বলছে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে আছে, নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হবে, এটা একেবারেই স্বাভাবিক, নির্বাচন না হওয়ার কিছুই নেই। কিন্তু আসলে এই নির্বাচন হয়ে দেশের একজন রাষ্ট্রপ্রধান হয়ে এই দেশের জনগণের নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা আসলে কতটুকু দিতে পারবে সেটা কিন্তু বড় বিষয়। আপনি দেখেন ইতিমধ্যে বিএনপি নেতাদের যে ধরনের কথাবার্তা বা আচার আচরণ
দেখাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। তো আপনি মনে করেন কি যে সেটা আসলে জনগণ খুব একটা সেফটি মনে করে না? আমার মনে হয় না। কারণ আপনি দেখেন, অনেকে বলছেন যে বিএনপি ছাড়া অন্য কেউ চাঁদা নিতে পারবে না, এই যে একটা শব্দ, এই যে একজন বিএনপি নেতৃবৃন্দুর কাছ থেকে এই ধরনের প্রত্যাশা করা। তারপর ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন আমরা দেখেছি নিশ্চয়ই, সেটি হচ্ছে প্রতিবেদনটি হচ্ছে, আপনি দেখেছেন যে তার নিজ এলাকায় টরিক চাঁদাবাজি করতেছে বিএনপির, মানে একবারে সন্ত্রাসী স্টাইলের, তো গ্যাংস্টার স্টাইলের। তো এই ধরনের ব্যক্তিরা যদি ক্ষমতায় থাকে, বা অসংখ্য হয়তোবা ওনার প্রতিবেদনের কারণে আমরা বিষয়টি জানতে পেরেছি, টরিক নামে কেউ একজন ওনার এরিয়াতে আছেন। তো এরকম অনেকের এরিয়ায় কিন্তু বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন গ্যাংস্টার। আসলে তারা কি ইন ফিউচারে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কি আসলে তারা দায়িত্ব পালন করবে কিনা, কিংবা দেশের এই দুঃসময়ে যে সংস্কারের বিষয়টি নিজ জেলায় করবে কিনা? তো এই যে এগুলা কিন্তু রয়েই যায়, আতঙ্কের মধ্যেই আছে, পিটাচ্ছে, মারছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। তো সেই জায়গা থেকে আসলে কতটুকু নিশ্চয়তা দিতে পারবে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে? এটা তো জনগণই ভালো বুঝে, যে আসলে এই মুহূর্তে আমি যদি বলি অমুকেরা ক্ষমতায় আসবে, অমুকেরা দিবে, সেটা তো হবে না, তাই না? তো তারা কিন্তু খুব সন্দেহের মধ্যে আছে। তারা কিন্তু, আমরা মূল যেটা দেখলাম যে জনগণ কিন্তু নির্বাচন হলে কিন্তু মানে অসন্তুষ্টি প্রকাশ করতেছে, কারণ তারা দেখতেছে যে এক একজনের নেতা কর্মী, আমি উল্লেখ কি করি, রুমিন ফারহানা বলেন, তারপর মির্জা আব্বাস বলেন, তারপরে আপনার এই মির্জা ফখরুল বলেন, এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোথাও না কোথাও কারো দ্বারাই পরিচালিত, কিংবা কারো হয়তো বা গলায় রশি বাঁধা একজন হতে পারেন, যার কারণে তারা নিজেদের দেশের স্বার্থে তারা কথা বলতে পারে না, তারা অন্যের দেশের স্বার্থে তারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে তারা দেশপ্রেমী। তো এটা তো মানুষ বুঝে। আর এইটা কেন বুঝেন না আপনারা, যে এখন মানুষ টোটালি এই জিনিসগুলো নিবে না আপনাদের এই ধরনের কথা, কারণ পোলাপাইন খুব আপডেট। হ্যাঁ, আপনি কি বুঝছেন না যে এমন পলিটিক্স করেন যে পলিটিক্স করলে মানুষ হাসে, এবং পোলাপাইন এটা নিয়ে সমালোচনা করে নেক্সট ডেতে, যে এটা একটা মানে ফানি ছিল। আপনি একটা জিনিস দেখেন, যতগুলো কথা তারা মানে নিজেকে খুব বড় রাজনীতিবিদ মনে করে, হ্যাঁ, তারা মানে 9-6 করে বুঝিয়ে দিতে যায়, কিন্তু পোলাপাইন এটা নিয়ে ট্রোল করে, পোলাপাইনের পরের দিনে বাসটা দিয়ে দেয়। তখনই আপনারা বুঝেন না যে এই পোলাপাইন, আপনারা 1971 সালের রাজনীতি, 1990 দশকের রাজনীতি আপনারা এখন ব্যবহার করেন। হ্যাঁ, রক্ত যখন দিয়েছি আরো দিব রক্ত, হ্যাঁ, তো এইটা কি এখন পোলাপাইন দিবে? রক্ত দিবে না, রক্ত দিবে না। পোলাপাইন মেধা দিতে পারে, শ্রম দিতে পারে, আপনাদের অন্য কিছু দিতে পারে, রক্ত তো দিবে না। এই যে দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যারা রাজনীতিবিদ আছেন, বাহ, বেশ অর্থবিত্তশালী মানুষ, তারা তারা রাজনীতি করেই তাদের পেট চলে, তাদের ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, তাই না? তাদের ছেলে মেয়ে রাজপথে কিন্তু কাঁপায় না, রাজপথ ছাড়ে না, এইসব ভুয়া স্লোগান দেয় না, তারা লেখাপড়া করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। আর মরে কে? আপনার ওই দরিদ্র ঘরের পোলাপাইন আর মিডল ক্লাস ঘরের পোলাপাইন, ওরা মরতেছে, ওরা যুদ্ধ করতেছে, এই দেশ স্বাধীন করছে কে? আচ্ছা, আপনি আমারও বলেন, কোন মন্ত্রীর ছেলে আইসা যে জীবন গেছে? যায় নাই, কিন্তু তাকেও কিন্তু জীবন যায় নাই, জীবন গেছে কিন্তু ওই সাধারণ একটা পরিবারের সন্তানের, মধ্যবিত্ত পরিবারের সন্তানের। তারা এই দেশকে ভালোবাসে, এই দেশের মাটিকে ভালোবাসে, তাদের জীবন মাটির সাথেই গেল। হ্যাঁ, কিন্তু কোনো মন্ত্রীর পোলার কিন্তু জীবন যায় না, তারা কিন্তু যুদ্ধ করতে আসে না, কিন্তু তারা আইসা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, হ্যাঁ, এলাকার একটা বিশেষজ্ঞ হয়ে যায়। কিন্তু ওই যারা পড়াশোনা কইরা, রাজনীতি কইরা, এই ধরনের ধরেন এথিক্স যারা, মানে দেশপ্রেমিকের এথিক্স তারা নিয়ে ঘুরে, তারা কিন্তু হয় না, তারা একসময় বেকার ঘুরতে হয়, একটা চাকরি পায় না, তারপর তাদের স্থান বাংলাদেশের কোথাও হয় না, নাহলে মিডল ইস্টের মতো কোথাও, কিংবা মালয়েশিয়া, ইউরোপের কোনো এক জায়গায় কর্মসংস্থায় তাদের জায়গা হয়। তো এই যে এই রাজনীতিবিদরা, তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে চলে কিভাবে? চলে তো হচ্ছে গিয়ে চাঁদাবাজি করে, তার সেই টাকা তারা নেয়, নিয়ে তাদের ছেলে মেয়েদের জন্য পাঠায়, সেখানে পাঠায় তারা কোটি কোটি টাকার মালিক হয়। আর এই দিক দিয়ে দেখেন আরেকটা জিনিস যদি আপনারা চিন্তা করেন, তারা জানে তারা ক্ষমতায় আসবে,
তাদের একটা বাইরের হাত আছে, তারা বৈশা বৈশা ধরেন পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশীর সাথে মিটিং মিছিলে তারা ব্যস্ত আছে, তারা প্ল্যান করে কবে নির্বাচন হবে, কবে কি হবে। একটাবার জনগণ থেকে জানতে চাইছে যে তারা কি চায় কি চায় না, তাদের মন কি বলে। তারা ঘোষণা দিতেছে জনগণ চায় ফেব্রুয়ারিতে নির্বাচন, মানে কাওয়া কাদের মতো তারাও একই সুর বাজাচ্ছে। তো তারা কিন্তু কেউ কিন্তু জনগণের মতামত নেয় না। আপনারা একটা করেন, অনলাইনে করেন, মানে হানা ভোট দেন না, দিবেন না। কারণ শেখ হাসিনাও চায় ফেব্রুয়ারিতে নির্বাচন, ভারতও চায় ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপিও চায়। তাইলে চায় না কে? চায় না কোন দল? মানে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, যারা এমপি নমিনেশন পাবে না, যারা এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারতেছে না, তারা চায় না, রাইট? আমার মনে হয় তারাই চায় না। এটাই বাংলাদেশে লজিক্যালি একটা জিনিস দেখেন, সবাই ইউটিউবার, এখন সবাই ইউটিউবে কথা বলে, কিন্তু যে একটা আলোচনার যে মূল বিষয়টা সেটা কিন্তু কেউ বলতে চায় না। সবাই ইউটিউবার, মোস্ট ওয়েলকাম। আপনাদের কথাই তো আমরা শুনতে চাই, আপনাদের কথাই তো আমরা জানতে চাই, বুঝতে চাই, কিন্তু আপনারা অন্যের কথা বলবেন সেটা তো হয় না, তাই না? আপনারা বলেন, আমরা শুনি যে এই যে রাজনীতিকের অমুক ফারানা কি বলছে, রুমিন কি বলছে, তারপরে মির্জা ফখরুল কি বলছে। ভাই জনগণ কি বলছে, জনগণ কি চায়, আমরা সেটা শুনবো। আমরা নেতার কথা শুনে লাভ নাই তো, কারণ নেতা তো হয় একজন, আর জনগণের বুদ্ধি হচ্ছে সবচেয়ে বেটার বুদ্ধি। কেন বেটার বুদ্ধি বলছি জানেন? কারণ এই জনগণই কিন্তু হাজিরারে দৌড়াইছে, কোনো রাজনৈতিক দল পারে নাই। এখন ক্রেডিট নিবে যে অমুক ভাই নিচে তমুক। এখন আপনি ছাত্র দল বা ছাত্র সংগঠন বলেন বা ছাত্রদের উপর চাপাই দিতে পারেন। এই ছাত্ররা কারা ছিল? এই দেশের জনগণই ছিল, এই দেশের জনগণের উদ্যোগেই হয়েছে। হয়তোবা একটা ইস্যু ছিল, ইস্যুটাকে তারা তৈরি করে হাসিনাকে বিদায় করছে। তো এরকম সবকিছুর একটা প্ল্যাটফর্ম তৈরি হইতে হয়। এখন যে মূল জায়গাটা থাকতে চাইতেছি সেটা হচ্ছে যে সবাই শুধু জনগণের কথা বলে, রাজনৈতিক দল যারা আছেন বা রাজনীতি যারা করেন, আসলে কি জনগণ কি চায় একটাবার আপনারা কি সেটা কি ভোটের মাধ্যমে বা বা অনলাইনের মাধ্যমে দিয়ে দেখছেন? দেখেন না। আচ্ছা যাই হোক, হয়তো বা ডক্টর ইউনূস আর পারতেছে না, তার দ্বারাও সম্ভব না। এদেশের মানুষকে, এদেশের মানুষ না, রাজনীতিবিদদের কন্ট্রোল করা একটা ভেরি ডিফিকাল্ট, মানে এই পৃথিবীতে একটা আশ্চর্য সপ্তম অষ্টম মানে ষষ্ঠ বলেন, সপ্তম বলেন, অষ্ট বলেন, আশ্চর্যের কথা যদি বলেন, এইরা হচ্ছে রাজনীতিবিদরা হচ্ছে দশম 12, মানে দশম বলেন, নবম বলেন, 11 বলেন, তারা হচ্ছে অন্যতম একটা আশ্চর্যের প্রতীক। এদেরকে বোঝা সম্ভব না। হ্যাঁ, এদের অপমানিত হইতে বেশি দেরি হয় না, আবার এদের সম্মানিত হইতে বেশি দেরি হয় না। ভালো কাজ করলে তো সম্মানিত হবে, আর যদি খারাপ কাজ করে তাহলে তো বুঝেনি যে এটার রেশ কোথায় গিয়ে দাঁড়াবে। এখন যাই হোক, ডক্টর ইউনূসের সুবিধা ডক্টর ইউনূস নিয়ে নিচ্ছে, নিয়ে তার আর প্রয়োজন নাই। যদি আরো কিছুদিন সুবিধা লাগতো তাহলে তিনি আরো হয়তো বা কয়েকটা দিন ক্ষমতায় থাকতো। তো ওনার এই দিন শেষ, ওনার যতটুকু ওনার ঋণ টিন শেষ করা দরকার ছিল 600, 1200, 1000 কোটি টাকা, ওইটা শেষ, সমস্যা নাই। গ্রামীণ ব্যাংকের যেটা মানে সুযোগ সুবিধা আছে, যেটা চালু করা দরকার, ডক্টর ইউনূস এটা করে ফেলছে। তো এখন এই কার্যকলাপ যদি দেখে মানুষ হাসিনারে ভালো কয়। কেন কয়? কারণ আপনার বিহেভিয়ার কারণে। আপনি হাসিনার চেয়ে ডাবল বদমাইশি করতেছেন 1-1.5 বছরে, এই মানে মানুষকে, জনগণকে দেখাই দিচ্ছেন। তো এইগুলা কি জনগণ নিতে পারবে না। জনগণের এত সময় নাই ভাই যে এইভাবে আপনাদের মানে এই মানে আপনাদের সুবিধা আপনাদের অসুবিধা জনগণকে দেখতে হয়। অথচ গণতান্ত্রিক একটা দেশে থেকে আপনি দেখবেন জনগণের সুযোগ সুবিধা অসুবিধা কিন্তু দেখতে হয় আপনাদের। তো যাই হোক, নির্বাচন সব শেষ। একটা কথাই বলতে চাই, নির্বাচনটা হোক দেশে এবং সুষ্ঠুভাবে হোক, সেইটা হোক একেবারে মানে খুব ফ্রি অ্যান্ড ফেয়ার। টোটালি কথা হচ্ছে এটা। এবং যারাই ক্ষমতা আসেন, আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি, মানুষের জায়গা জমিন দখল, অত্যাচার, গুনখুম করেন না ভাই। এই দেশে গুনখুমের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশটা একটা সময় এসে স্বাধীন করছে। আর আপনারা যদি এটা যদি না বুঝেন তাহলে তো আর কিছু করার নাই। তো সবাইকে বলবো যে আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। তার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে, হিমেল অফিসিয়ালি ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক মোহাম্মদ হিমেল, অবশ্যই আপনারা সেটাকে সাবস্ক্রাইব করে আপডেটেড রাখবেন আপনাদের সাথে। পরবর্তী আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।